ইসরায়েলের রাজধানী জেরুজালেমে মার্কিন সৈন্যরা যখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন করছিল, ঠিক তখনই হুথি বিদ্রোহীরা এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সাইরেনের আওয়াজে ভেসে উঠল আতঙ্ক, আর মার্কিন সৈন্যরা তড়ি ঘুরিয়ে আশ্রয়ের দিকে দৌড়াতে শুরু করল। মনে হচ্ছিল যেন এক সিনেমার দৃশ্য। একদিকে স্বাধীনতা দিবসের উদযাপন, অন্যদিকে অপরাধের বিরুদ্ধে লড়াই। হুথিরা একটি শক্তিশালী হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যার সাথে ছিল একাধিক ভেন্ট্রি ওয়ারহেড। এই হামলার লক্ষ্য ছিল সংবেদনশীল স্থানগুলো, বিশেষ করে আল কুদসের আশেপাশে। মাত্র একদিন আগে তারা এমন একটি হামলা চালিয়েছিল, আর এখন তৃতীয় দিনেও হামলা নিশ্চিত করেছে। জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন এই অভিযান সফল হয়েছে, আর দাবি করেছেন যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে। ইসরায়েলের সাইরেনের শব্দ ছিল একেবারে ভীতিকর। হাজার হাজার ইসরায়েলি জনগণ আতঙ্কে আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে, যেন আকাশ থেকে মৃত্যু নেমে আসছে। কিন্তু হামলা থামেনি। এরপর ইয়েমেনি বাহিনী 3টি ড্রোন হামলা চালিয়েছে রামন বিমানবন্দর এবং উম্মে আল রাশরাশ অঞ্চলে। এসব হামলা ছিল গাজার নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে। হুথি বাহিনী জানিয়েছে যে তাদের এই হামলা ছিল গাজায় চলমান গণহত্যা ও অনাহার অপরাধের প্রতিক্রিয়া। ইয়েমেনি বাহিনী এও জানিয়েছে যে তারা যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের অবরোধ ও আগ্রাসন বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। সারি ঘোষণা দিয়েছেন যে এই হামলা ছিল প্রতিরোধের অংশ। হঠাৎ করেই যদি ইন্টারনেট থেমে যায় তাহলে কি হবে? ব্যবসা, ব্যাংকিং, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা সবকিছুই থমকে যাবে। আর এই সবকিছু হঠাৎ করে থেমে যাওয়ার কারণ ছিল সমুদ্রের গভীর তলদেশে লুকিয়ে থাকা এক রহস্য। লোহিত সাগরের তলদেশে থাকা মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবলের হামলার পর এমনটিই ঘটেছে। সৌদি আরবের জেদ্দার কাছে একাধিক সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম এজুর ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে। প্রাথমিকভাবে এটিকে একটি কেবল দুর্ঘটনা মনে হলেও ইয়েমেনের গোষ্ঠী হুথি এর দায় স্বীকার করেছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভিতে এই বিদ্রোহী গোষ্ঠী একটি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয়। ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যম, যার মধ্যে দ্য গার্ডিয়ান অন্যতম, দাবি করেছে যে মাইক্রোসফটের এই ক্লাউড ব্যবহার করে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামাসের অবস্থান শনাক্ত করার জন্য নজরদারি চালানো হতো। যদিও মাইক্রোসফট এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। এই ঘটনা 2024 সালের শুরুর দিকের এক সতর্কবার্তার কথা মনে করিয়ে দেয়। সে সময় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুথিরা লোহিত সাগরের আন্ডারসি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে। উত্তর গাজার জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো আইইডি এবং ট্যাঙ্ক বিরোধী অস্ত্র ব্যবহার করে সমন্বিত আক্রমণ শুরু করার পর 4 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি মিডিয়া ফিলিস্তিনি প্রতিরোধের সঙ্গে সংঘর্ষকে গাজা উপত্যকায় একটি কঠিন ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি সংবাদ সাইট হাদাসত বাজমানের মতে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বিস্ফোরিত হয় এবং সাজোয়া কর্পস ইউনিটের 4 সৈন্য প্রাণ হারায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোরে যোদ্ধারা জাবালিয়া এলাকায় একটি ইসরায়েলি ট্যাঙ্ক ক্রুর ওপর বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায়। পরে তারা ট্যাঙ্ক এবং এর কমান্ডারের ওপর গুলি চালায়। এতে আগুন ধরে যায় এবং ট্যাঙ্কের ক্রু সদস্যরা নিহত হয়। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে হেলিকপ্টারগুলি ইকলফ হাসপাতালে অবতরণ করেছে এবং গাজা থেকে হতাহতদের পরিবহন করা হয়। এই অভিযানটি একই সময়ে দখলকৃত আল কুদসে পরিচালিত একটি গুলি অভিযানের সঙ্গে সমান্তরালে হয়েছে, যেখানে 6 ইসরায়েলি বসতি স্থাপনাকারী নিহত হয়েছে। গাজা শহর দখলের উদ্দেশ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী যখন লড়াই চালাচ্ছে, তখনই এটি ঘটেছে। সালাহ আল-দিন মসজিদ এবং আল জাইতুন ক্লিনিকের কাছে সংঘটিত একটি অভিযানের বিস্তারিত বিবরণীতে বলা হয়েছে, যোদ্ধারা 31 অগস্ট সম্মুখ সারির যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পরেই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আল কাসাম আরও জানিয়েছে, 30 অগস্ট তাদের যোদ্ধারা আল জাইতুনের দক্ষিণ পশ্চিমে 8 নম্বর স্ট্রিটে ইয়াসিন 105 শেল এবং শাওয়াজ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি মেরকাভা ট্যাঙ্ক এবং একটি D9 সামরিক বুলডোজারে আঘাত করেছে। আল কাসাম ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করেছে। তারা একসঙ্গে খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে ইসরায়েলি কমান্ড পোস্টগুলিতে মর্টার, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে যৌথ আক্রমণ চালিয়েছে।
ইসরায়েলি সামরিক সূত্রগুলো ফিলিস্তিনি প্রতিরোধ কৌশলের ক্রমবর্ধমান কার্যকারিতা স্বীকার করেছে। তারা উল্লেখ করেছে, হামাসের যোদ্ধারা যুদ্ধে আরও সংগঠিত এবং দখলদার বাহিনীর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ক্রমশ সাহসী হয়ে উঠেছে। গাজার উত্তরাঞ্চল, যেখানে প্রতিটি আঘাত গভীর সংকটের চিহ্ন, সেখানে এক নতুন তীব্রতা ছড়িয়ে পড়েছে। জাবালিয়া একটি নাম যেখানে ফিলিস্তিনি প্রতিরোধের অঙ্গীকার নতুন এক অধ্যায় রচনা করছে। এই মাটিতে ফিলিস্তিনিরা তাদের শক্তি ও সাহসের প্রকাশ ঘটাচ্ছে। আইইডি এবং ট্যাঙ্ক বিরোধী অস্ত্র দিয়ে তারা একযোগে আক্রমণ শুরু করেছে, আর সেই আক্রমণে প্রাণ হারিয়েছে 4 ইসরায়েলি সৈন্য। একদিকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের দখল নিতে অনুপ্রবেশ করছে, আর অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধারা মরিয়া হয়ে তাদের প্রতিরোধ গড়ে তুলছে। একটি যুদ্ধ যা শুধু শারীরিক ক্ষতির নয়, বরং একটি মানসিক বিপ্লবেরও প্রতীক। মেরকাভা ট্যাঙ্ক, D9 বুলডোজার, মর্টার যুদ্ধের এই কৌশল যেন এক নতুন রূপে আসছে, যা ইসরায়েলকে চমকে দিচ্ছে। ফিলিস্তিনিরা জানিয়ে দিয়েছে তাদের সংকল্প, তাদের সাহস, একে অপরের পাশে দাঁড়িয়ে যে কোনো বিপদে তারা লড়াই করবে। গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা। গাজার প্রতিরোধ বাহিনী ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালিয়েছে, যা প্রায় 3 সপ্তাহের মধ্যে প্রথমবার ঘটল। এই হামলার ফলে ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও এক রকেট প্রতিহত করা সম্ভব হয়েছে, আরেকটি আঘাত হানে জনবসতিহীন একটি এলাকায়। এটি গাজার প্রতিরোধ বাহিনীর শক্তির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে, যাদের বিরুদ্ধে ইসরায়েল অবিরত হামলা চালালেও তারা একেবারে মাথা নত করছে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় 7 সেপ্টেম্বর গাজা উপত্যকা থেকে 2টি রকেট ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়। একটি রকেট প্রতিরোধ ব্যবস্থা দ্বারা ধ্বংস হলেও অন্যটি নেটিভউড শহরের কাছাকাছি একটি জনবসতিহীন এলাকায় আঘাত হানে। এই ঘটনাটি গাজার প্রতিরোধ বাহিনীর স্থিতিস্থাপকতা এবং তাদের প্রতিরোধের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা যাচ্ছে। গাজার প্রতিরোধ বাহিনীর জন্য এটি ছিল একটি নতুন বার্তা যে তারা ইসরায়েলি হামলার পরও তাদের শক্তি বজায় রাখতে সক্ষম। রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে উঠেছিল এবং বিশেষ বাহিনী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং IDF নাগরিকদের জানায় বিপদ কেটে গেছে। ইসরায়েলের টানা হামলায় প্রায় পুরো গাজা ধ্বংস হয়ে গেছে। গাজার সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী গাজার অবকাঠামোর 90% ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটি বেশি। আরব বিশ্ব বলছে এই হামলা শুধুমাত্র ধ্বংসযোগ্য নয়, এটি এক পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। ৭৩,৭০০ জন মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন, যার মধ্যে 20,000 শিশু এবং 12,500 নারী রয়েছেন। প্রায় 2,700 পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন 1,670 স্বাস্থ্যকর্মী, 248 সাংবাদিক, 139 সিভিল ডিফেন্স সদস্য এবং 173 পৌরকর্মী। এছাড়া প্রায় 1,62,000 মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইসরায়েল দাবি করছে যে তাদের হামলার একমাত্র লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হামাস এবং তাদের ব্যবহৃত স্থাপনা। তারা বলছে হামাস ধ্বংস না হলে এই যুদ্ধ থামবে না। তবে ফিলিস্তিনি জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই দাবি অস্বীকার করছে। গাজার অভ্যন্তরীণ পরিস্থিতি ভয়াবহ। 38টি হাসপাতাল, 833টি মসজিদ, 163টি শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজার হাজার সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এর মধ্যে একদম অটল থেকেছে গাজার প্রতিরোধ বাহিনী। তারা জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যতই তাদের উপর আক্রমণ চালাক, তারা তাদের স্বাধীনতা এবং অধিকার রক্ষার জন্য অবিচল থাকবে। গাজার প্রতিরোধ বাহিনী, বিশেষ করে হামাস, বারবার ইসরায়েলের হামলা প্রতিরোধ করেছে এবং পাল্টা আক্রমণ চালিয়েছে। তাদের শক্তি শুধু সামরিক দিকেই সীমাবদ্ধ নয়, বরং মনোবল এবং সংগ্রামের অটল সংকল্প তাদের শক্তির উৎস। রাতের অন্ধকারে গুলি আর ধোঁয়া ছড়িয়ে পড়েছে আল জাইতুন এলাকায়। গাজা শহরের প্রতিরোধ বাহিনী আল কাসম ব্রিগেড আবারও তাদের শক্তির প্রমাণ দিল। 3টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কের উপর হামলা চালিয়ে তারা শুধুমাত্র গুলি ছোড়েনি, বরং ইসরায়েলি বাহিনীর সাহসিকতাকে চ্যালেঞ্জ জানিয়েছে। হামলার পরিকল্পনা এবং বাস্তবায়ন। 31 অগস্ট সালাহ আল দিন মসজিদ ও আল জাইতুন ক্লিনিকের কাছাকাছি জায়গায় এই হামলা পরিচালিত হয়। ট্যাঙ্কগুলো গাজা সিটির দক্ষিণে আল কাসাম যোদ্ধাদের কাছে চলে আসে।
সঠিক মুহূর্তে স্থানীয়ভাবে তৈরি ইয়াসিন 105 শেল আর শাওয়াজ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে আল কাসাম যোদ্ধারা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়, তাদের শক্তির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। কিন্তু এই হামলা শুধুমাত্র একটি যুদ্ধের ঘটনা নয়, এটি এক নতুন শুরুর গল্প। আল কাসাম ব্রিগেড এই অঞ্চলে একাধিক আক্রমণ পরিচালনা করেছে। তাদের কৌশল ছিল সোজা, সরাসরি ট্যাঙ্কে হামলা এবং ঘরবাড়ির ভেতরে সুরক্ষিত ইসরায়েলি বাহিনীকে অ্যাম্বুশ করে ধ্বংস করা। আর এর পেছনে ছিল তাদের এক অদম্য শক্তি, দৃঢ় সংকল্প এবং স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসের মস্তিষ্ক। 3টি ট্যাঙ্ক, এক শক্তিশালী বার্তা। এভাবে আল কাসাম যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে, ইসরায়েলি বাহিনীর একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তারা ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি বাহিনীর কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্যাঙ্ক বিরোধী কৌশল এবং বুদ্ধিমত্তার ব্যবহার তাদের সাফল্যের চাবিকাঠি। একে একে তাদের প্রতিরোধ কৌশলগুলো ইসরায়েলি বাহিনীর জন্য ভয়াবহ হয়ে উঠেছে। এই শক্তির পেছনে রয়েছে তাদের একসাথে কাজ করা সামরিক শাখাগুলো। আল কাসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেডের সমন্বয়ে গাজা সিটি, খান ইউনিস ও রাফা এলাকায় একযোগে মর্টার, ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরায়েলি কমান্ড পোস্টগুলিতে আক্রমণ চালানো হয়েছে। একের পর এক আক্রমণ, একের পর এক সফল অভিযান। ইসরায়েলি বাহিনীর অসহায়ত্ব। ইসরায়েলি সামরিক বাহিনীও মানছে যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে। তারা বলছে হামাস যোদ্ধারা যুদ্ধে আরও সংগঠিত এবং বাহিনীর মুখোমুখি হতে সাহসী। যুদ্ধের কৌশল পরিবর্তন, নতুন নতুন অস্ত্রের ব্যবহার এবং প্রতিরোধের এই নতুন দিক দেখাচ্ছে যে গাজা সিটি আর কখনো আগের মতো থাকবে না। এটা স্পষ্ট, আল কাসাম ব্রিগেড ও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের কৌশল এবং শক্তির মাধ্যমে এক নতুন দিগন্ত তৈরি করছে। একদিকে যেমন ইসরায়েলি বাহিনী শক্তির জোরে এগিয়ে যেতে চায়, অন্যদিকে আল কাসামের শত্রুকে ঘায়েল করার কৌশল এবং প্রতিরোধের আগুন আরও শক্তিশালী হয়ে উঠছে। আর গাজা সিটির আকাশে তখন অন্যরকম বাতাস, এক যুদ্ধের নতুন অধ্যায়ের শুরু। এটি সাধারণ একটি যুদ্ধের কাহিনী নয়, এটি এক জাতির শক্তির গল্প, যাদের অগ্রযাত্রা থামানো সম্ভব হয়নি। 2 মাস লুকিয়ে রাখার পর বেরিয়ে এলো ইসরায়েলের আসল দুর্বলতা। ভোরবেলা 17 জুন, চারপাশে নীরবতা, শুধু পাখির ডাক। হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে আসে এক ভয়ঙ্কর শব্দ। মুহূর্তেই কেঁপে ওঠে বাজান শহরের প্রাণকেন্দ্র, বিশাল তেল শোধনাগার। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপ। তখন হয়তো কেউ ভাবেনি এই হামলার সত্যিটা 2 মাস পরে বের হবে, আর সেই সত্যি গোটা বিশ্বের নিরাপত্তা ভাবনায় কাঁপন ধরাবে। ইসরায়েলের নীরবতা ইরানের গোপন শক্তি। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল চুপচাপ। নেতানিয়াহুর প্রশাসন একটিও শব্দ উচ্চারণ করেনি। সবাই ভেবেছিল হয়তো বড় ক্ষতি হয়নি, কিন্তু ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানায়, বাজানের শোধনাগার শুধু আঘাত পায়নি, একেবারে ভস্মীভূত হয়েছে। প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন কর্মী, ক্ষতির পরিমাণ $200 মিলিয়ন ছাড়িয়েছে। পুরো জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। শুধু তাই নয়, শোধনাগারটি এখন পুরোপুরি বন্ধ, আবার চালু হতে কয়েক মাস লেগে যাবে। হামলার চিত্র। হিব্রু সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার সঙ্গে সঙ্গে শোধনাগারের একটি বড় কক্ষ ধসে পড়ে। ধ্বংসস্তূপ ও আগুনের নিচে চাপা পড়ে 3 জন কর্মী মারা যান। ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা, আলোকসজ্জা আর জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ভেঙে পড়ে। অর্থাৎ এক আঘাতেই ইরান দেখিয়ে দিয়েছে, শুধু সামরিক ঘাঁটি নয়, ইসরায়েলের অর্থনীতির হৃৎপিণ্ডও টার্গেট করতে পারে তারা। এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ট্রু প্রমিস 3 অভিযানের অংশ। এর আগে 13 জুন থেকে টানা 12 দিন ইসরায়েল ইরানের ঘাঁটি, পারমাণবিক স্থাপনা আর আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। জবাব দিতে দেরি করেনি তেহরান। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা জানিয়ে দিয়েছে, আমরা আঘাত হানলে তার প্রতিধ্বনি বাজবে তেল আবিবে। এতটাই ভয়ঙ্কর ছিল পরিস্থিতি যে যুক্তরাষ্ট্রকেও তড়িঘড়ি যুদ্ধবিরতির ডাক দিতে হয়। অবশেষে 24 জুন কার্যকর হয় যুদ্ধবিরতি। ভাবুন, একদিকে আগুনে জ্বলছে বিশাল তেল শোধনাগার, চারপাশে কালো ধোঁয়ার বেগ, অন্যদিকে
ইরানের নিয়ন্ত্রণ কক্ষে লাল আলো জ্বলছে, স্ক্রিনে ভেসে উঠছে টার্গেট সফল হওয়ার খবর। যেখানে ইসরায়েল গোপনে ক্ষত লুকিয়েছে, সেখানেই ইরান বিশ্বকে দেখিয়েছে নিজের নতুন শক্তি। এই হামলা প্রমাণ করেছে ইরান শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণেও সমান ভয়ঙ্কর। আর ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত স্থাপনায় আঘাত হানার ক্ষমতা রাখে তারা। বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে। ইসরায়েল কি সত্যি অভৃত, নাকি তেহরানের হাতে এমন এক শক্তি উঠে এসেছে যেটি গোটা মধ্যপ্রাচ্যের খেলার নিয়মে পাল্টে দিতে পারে? গাজার ধ্বংসস্তূপে প্রতিরোধের আগুন। রাতের অন্ধকার, ভাঙা বাড়ি, ধুলোয় ঢাকা রাস্তা, আকাশে ড্রোনের গুঞ্জন। মনে হয় জীবন থেমে গেছে, কিন্তু না। এই ধ্বংসস্তূপের আড়ালে এখনো শ্বাস নিচ্ছে এক ঝড়। সেই ঝড়ের নাম ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা। ট্যাঙ্ক, সাঁজোয়াজান, আধুনিক ক্ষেপণাস্ত্র সবকিছু আছে ইসরায়েলের হাতে, কিন্তু বুকের ভেতর স্বাধীনতার আগুন থাকলে কেবল মাটি আর ধ্বংসস্তূপই যথেষ্ট হয়ে ওঠে প্রতিরোধের দুর্গ। ইসরায়েলের সেনারা ভাবে তারা দখল নিতে এসেছে, কিন্তু প্রতিটি অলিগলি, প্রতিটি ভাঙা বাড়ি যেন এক একটি ফাঁদ। সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে যোদ্ধারা মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে, হামলা চালায়, তারপর আবার মিলিয়ে যায় হাওয়ার মতো, যেন মৃত্যু ছায়ার মতো তাড়া করে ফেরে দখলদার বাহিনীকে। গাজার এই গেরিলা কৌশল ইসরায়েলের সব আধুনিক শক্তিকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। একদিকে ড্রোন আর F-16, অন্যদিকে হাতে বানানো রকেট আর সেকেলে অস্ত্র। তবুও প্রতিরোধের গান গাইছে ফিলিস্তিনি যোদ্ধারা, কারণ তারা জানে এটা কেবল যুদ্ধ নয়, এটা অস্তিত্বের লড়াই। বিশেষ করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনাদের কাছে এই নামটাই দুঃস্বপ্ন। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় গাজার জাইতুন এলাকায় এক বাড়িতে অবস্থান নিয়েছে ইসরায়েলের বিশেষ বাহিনী। কিছুক্ষণের মধ্যেই আল কাসাম যোদ্ধারা হানা দেয় সেখানে, মুহূর্তেই আগুনে ঘিরে যায় বাড়িটি। আরেক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের সামরিক যানকে ইয়াসিন-05 রকেট দিয়ে আঘাত করা হচ্ছে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, ধ্বংস হয়ে যায় পুরো গাড়ি। হতাহত সেনাদের উদ্ধার করতে আসা আরও একটি বহরও হামলার মুখে পড়ে। একের পর এক আঘাতে দিশেহারা হয়ে পড়ে দখলদার বাহিনী। সিনেমার মতো দৃশ্য তৈরি হয় গাজার ডোলা মোড়ে। একটি মেরকাভা ট্যাঙ্ক, যা ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে পরিচিত, তাকে নিশানা বানায় যোদ্ধারা। এক বিধ্বংসী শেকের আঘাতে মুহূর্তেই বিস্ফোরিত হয় ট্যাঙ্কটি। ইসরায়েলি সেনাদের কাছে এ যেন এক অকল্পনীয় দুঃস্বপ্ন। শুধু অস্ত্র নয়, প্রতিটি যোদ্ধার চোখে জ্বলছে এক বিশ্বাস। ভিডিওতে এক কমান্ডারকে বলতে শোনা যায়, কঠিন যুদ্ধ শুধু শক্তিশালী সৈন্যদের জন্যই আসে। এই বিশ্বাসই তাদের শক্তি। ইসরায়েলের হাতে যত আধুনিক অস্ত্রই থাকুক, গাজার যোদ্ধাদের হাতে আছে মাতৃভূমির প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসা কখনো ট্যাঙ্কে মাপা যায় না, কখনো ক্ষেপণাস্ত্র দিয়ে থামানো যায় না। আজ গাজার প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি গলি, প্রতিটি সুড়ঙ্গ যেন বলে দিচ্ছে, আমরা হার মানব না, আমরা লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত। এটাই ফিলিস্তিনের শক্তি, এটাই ইতিহাসের নতুন পাতা। আগুনের ঝড়ে জেগে উঠল ইয়েমেন, পাশে দাঁড়ালো ইরান। একটা বিস্ফোরণ, একটা খবর, তারপর সারা আরবের আকাশে শোকের কালো। ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি শহীদ। ইসরায়েলি আগ্রাসনের নির্মম ফল। কিন্তু এই মৃত্যু কেবল একজন নেতার নয়, এটি যেন একটি জাতির প্রতিরোধের আহ্বান, দখলদারিত্বের শেষ চাল। ইরানের গর্জন, আগ্রাসনের বিরুদ্ধে রণহুঙ্কার। তেহরান চুপ থাকেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠিন ভাষায় বলেছে, এটি শুধু একটি হামলা নয়, এটি সন্ত্রাসবাদ। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামী দেশগুলোর উদ্দেশ্যে ঘোষণা করল, এখনই ব্যবস্থা নিন, এই দুর্বৃত্ত সত্তাকে থামাতে হবে। ইরানের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছিল ইতিহাসের সেই দৃঢ় সংকল্প, যে সংকল্প বারবার সাম্রাজ্যবাদীদের রুখে দিয়েছে। সানার রাস্তা উন্মাতাল। ইসরায়েলি আগ্রাসনের খবর ছড়িয়ে পড়তে ইয়েমেন জেগে উঠল। রাজধানী সানার আল সাবাইন স্কোয়ারে লাখো মানুষের ঢল। গাজার সঙ্গে সংহতি জানিয়ে তারা উত্তোলন করল ফিলিস্তিনের পতাকা। দৃশ্যটা যেন সিনেমার ফ্রেম। অভিনেতারা মানুষ, আলো তাদের চোখে, কিন্তু ক্যামেরা ধরছে প্রতিরোধের প্রতীকটা। লাল রেখা উদিত,
আনসার আল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতির কণ্ঠে তখন বজ্রপাত। তিনি বললেন, প্রধানমন্ত্রীর সভাকে লক্ষ্য করে শত্রু লাল রেখা অতিক্রম করেছে, যুদ্ধ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, প্রতিশোধ আসবেই। এখানেই টুইস্ট। আল বুখাইতি আর কোনো কূটনৈতিক ভাষা আটকে থাকলেন না। তার ঘোষণা স্পষ্ট, আমাদের কর্মকাণ্ড আমাদের কথার আগে হবে। গাজার জন্য প্রতিজ্ঞা। আল বুখাইতি স্পষ্ট করে দিলেন, ফিলিস্তিনের মুক্তি আনসার আল্লাহর মূল লক্ষ্য। ইয়েমেনের রাষ্ট্রপতি মাহদি আল মাসাতের বক্তৃতায়ও একই প্রতিশ্রুতি। তাদের ভাষায়, যে কোনো মূল্যেই হোক গাজার পাশে ইয়েমেন থাকবে। এই ঘোষণা শুধু কথার নয়, ইয়েমেন ইতিমধ্যে অসংখ্য পাল্টা হামলা চালিয়েছে শত্রুর বিরুদ্ধে। আল বুখাইতি ইঙ্গিত দিলেন, এবার পাল্টা আঘাত আরও ভয়ঙ্কর হবে। পশ্চিমাদেরও সতর্কবার্তা। তিনি মনে করিয়ে দিলেন, আমরা ব্রিটেন ও আমেরিকাকে শাস্তি দিতে পেরেছি, এবার একই শিক্ষা পাবে ইহুদিবাদী শত্রু। কথাগুলো যেন ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসা প্রতিজ্ঞা। ভবিষ্যতের প্রতিশোধের ঝড় আসছে। মুসলিম বিশ্বকে বার্তা। মুসলিম ব্রাদারহুডের এক বিবৃতিতে ইতিবাচক আখ্যা দিলেও আল বুখাইতি আফসোস করলেন, ইসলাম দলের অবস্থান আলাদা। তিনি বললেন, আমরা চাই না এটি কেবল বাকনি অবস্থান হোক, আমাদের প্রয়োজন বাস্তব পদক্ষেপ। ইরান ইয়েমেনের ঐক্য। দুটো শক্তির মিলন, তেহরান ও সানা। ইরান দাঁড়িয়েছে কূটনীতির মঞ্চে আর ইয়েমেন দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রে। একজন বলছে আন্তর্জাতিক আইন ভেঙে দখলদারিত্ব চলবে না, আরেকজন বলছে আমাদের হাতেই হবে প্রতিশোধ। মৃত্যুর অন্ধকারকে ভেদ করে উঠে আসছে প্রতিরোধের আলোর রেখা। বার্তা একটা, ইয়েমেন মাথা নত করবে না, ইরান নিশ্চুপ থাকবে না। আর ইতিহাসের পাতায় লেখা হবে নতুন অধ্যায়, যেখানে দখলদারিত্ব ভেঙে পড়বে ঐক্যের ঝড়ে। গাজায় তীব্র প্রতিরোধ, 4 ইসরায়েলি সৈন্য নিখোঁজ। গাজা উপত্যকা ভয়ঙ্কর সংঘর্ষ। হামাসের সঙ্গে 3টি তীব্র যুদ্ধে 4 জন ইসরায়েলি সৈন্য নিখোঁজ। পরিস্থিতি এতটাই গুরুতর যে ইসরায়েলি সেনারা খুঁজে বের করার জন্য হেলিকপ্টার পাঠিয়েছিল, কিন্তু হামাস তাদের জন্য নিয়ে আসলো এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। হামাসের অ্যাম্বুশে ফাঁদ। আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা তৎপর। নাইট ভিশন সরঞ্জাম দিয়ে তারা ইসরায়েলি বাহিনীর অবস্থান নজরে রেখেছিল। এরপর শুরু হয় পরিকল্পিত অ্যাম্বুশ। গাজার আল জৈতুন, সাবরাপাড়া এবং জাবালিয়া ক্যাম্পে হামাস তাদের সব শক্তি ব্যবহার করে। এমন প্রস্তুতি ও একযোগে হামলার কারণে ইসরায়েলি হেলিকপ্টারগুলো 6 বার গুলিবিদ্ধ হয়। প্রথম ঘটনার কয়েক মিনিটের মধ্যেই আরও 2টি গুরুতর ঘটনা ঘটে আর এতে আরও সৈন্য আহত হয়। কুদস নিউজের খবরে বলা হয়েছে, আহত সৈন্যদের উদ্ধার করতে গিয়ে একটি দল সরাসরি হামাসের ফাঁদে পড়ে। হানিবল প্রোটোকল চালু। সংঘর্ষের তীব্রতা বাড়ায় ইসরায়েলি সেনারা বিতর্কিত হানিবল প্রোটোকল সক্রিয় করে। এই প্রোটোকল অনুযায়ী যদি সৈন্য ধরা পড়ার আশঙ্কা থাকে, এমনকি তাদের নিজস্ব জীবন হুমকির মুখে পড়লেও মারাত্মক শক্তি ব্যবহার করা যায়। যুদ্ধক্ষেত্রে এই সিদ্ধান্তের মাত্রা বোঝায় পরিস্থিতি কতটা উত্তপ্ত। হামাস ও আল কাসামের শক্তি। আল কাসাম ব্রিগেড প্রমাণ করল তারা শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষায় দক্ষ। হঠাৎ হামলা, অ্যাম্বুশ, রাতে কার্যকরী অস্ত্র সবই তাদের শক্তির সাক্ষ্য। একাধিক স্থানে ভারী সুরক্ষিত অবস্থানে হামলা চালিয়ে তারা ইসরায়েলি সেনাদের আটকে রাখতে সক্ষম হয়। সংঘর্ষের চিত্র। যুদ্ধক্ষেত্রের চারপাশে তীব্র গোলাবর্ষণ। ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন যোগ দিলেও হামাসের অ্যাম্বুশ ও ফাঁদ প্রতিটি প্রচেষ্টা বাধাগ্রস্ত করে। আল জৈতুন থেকে জাবালিয়া পর্যন্ত কামান, হেলিকপ্টার আক্রমণ, সব মিলিয়ে এক সিনেমার মতো চিত্র। এদিকে আবু ওবাইদার সতর্কবার্তা মনে করিয়ে দেয়, গাজা শহরে প্রবেশ করলে আইডিএফকে ভারী মূল্য দিতে হবে। নিখোঁজ সৈন্যদের খবর এই সতর্কবার্তার বাস্তব প্রমাণ। হামাস এবং আল কাসামের একযোগী পরিকল্পনা ইসরায়েলের জন্য দুশ্চিন্তা। গাজার রাত এখন শুধু অন্ধকার নয়, যুদ্ধের ভয়ঙ্কর চিত্র। আকাশে হেলিকপ্টার, মাটিতে অ্যাম্বুশ, আর সামনে অপেক্ষা করছে চরম অজানা। এই সংঘর্ষ শুধু সৈন্যদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন সতর্কবার্তা। হামাস দেখিয়েছে তারা শুধু লড়াই জানে না, ভবিষ্যতের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে তাই নতুন গল্পের সূচনা। এই যুদ্ধ এখনো থেমে যায়নি, তবে একটি সত্য, হামাস এবং আল কাসামের শক্তি এবার সরাসরি ইসরায়েলের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাতের আধার নামলে এই গাজা উপত্যকার আকাশ কেঁপে ওঠে আগুনের আলোয়। বিস্ফোরণ, গর্জন আর ধোঁয়ার ভেতর দিয়ে শোনা যায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধের গান, যেন মৃত্যুর ভেতর দিয়ে জন্ম নিচ্ছে নতুন প্রতিরোধের শক্তি। ধ্বংসস্তূপের ভেতর থেকেও লড়াই। ইসরায়েলের বিমান হামলায় খান ইউনিসের দক্ষিণাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবু থেমে নেই প্রতিরোধ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায় তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি ছাউনিতে অতর্কিত হামলা চালিয়েছে। মর্টার, ট্যাঙ্ক বিধ্বংসী গোলা, এমনকি হাতে তৈরি বিস্ফোরক দিয়েও তারা প্রতিরোধ গড়ে তুলছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড একটি ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায় যৌথভাবে ইসরায়েলি একটি সাঁজোয়া যানকে বিধ্বস্ত করছে তারা। ছোট ছোট প্লাটুন, হাতে সীমিত অস্ত্র, তবুও ভয়ঙ্কর বার্তা দিচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীকে। প্রতিরোধের গল্পের আড়ালে গণহত্যার পরিসংখ্যান। যখন এসব প্রতিরোধের খবর আসে, তখনই ভেসে আসে ভয়াবহ এক বাস্তবতা। ইসরায়েলের সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্যই জানাচ্ছে, গাজা উপত্যকায় হামলায় নিহত 6 ফিলিস্তিনের মধ্যে 5 জনই বেসামরিক মানুষ। এক যৌথ অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইসরায়েলের +972 ম্যাগাজিন এর হিব্রু ভাষার সহযোগী প্রকাশনা লোকাল কল ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান যৌথভাবে ওই অনুসন্ধান প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, এবছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর গোপন গোয়েন্দা তথ্য ভাণ্ডারে নাম পরিচয় সহ 8,900 জন হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ PIG যোদ্ধাকে নিহত বা সম্ভাব্য নিহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অবরুদ্ধ উপত্যকায় এতদিনে নিহত হয়েছে প্রায় 53,000 মানুষ। গোপন নথি অনুযায়ী মাত্র 17% ছিলেন যোদ্ধা, বাকি 83%ই সাধারণ বেসামরিক মানুষ, শিশু, নারী, বৃদ্ধ। তুলনা টানা হচ্ছে সিরিয়া ও সুদানের গৃহযুদ্ধের সঙ্গে, কিন্তু গবেষকরা বলছেন সেখানকার গণহত্যার চেয়েও গাজায় মৃত্যু ভয়াবহ। গার্ডিয়ানের হাতে আসা নথি দেখায়, মাত্র কয়েক মাসে ইসরায়েল যা করেছে তা ইতিহাসের ভয়ঙ্করতম গণহত্যাগুলোর একটিতে রূপ নিচ্ছে। চোখ বন্ধ করুন। ধ্বংস হয়ে যাওয়া খান ইউনিসের রাস্তায় ধুলো আর ধোঁয়া উঠছে। ভেঙে পড়া ঘরের ইটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে ক্লান্ত, ক্ষুধার্ত কিছু তরুণ যোদ্ধা। তাদের কাঁধে মর্টার, হাতে IED। দূরে ইসরায়েলি ট্যাঙ্ক অগ্রসর হচ্ছে। হঠাৎ বজ্রের মতো শব্দে আকাশ কাঁপিয়ে ওঠে বিস্ফোরণ। ট্যাঙ্ক থেমে যায়। ধোঁয়ার আড়ালে শোনা যায় স্লোগান, প্রতিরোধের জয় হোক। এই দৃশ্যই আজকের গাজা, যেখানে মৃত্যুর ছায়া থেকেও প্রতিরোধের আগুন জ্বলছে। আল কাসাম ও আল কুদসের যোদ্ধারা বারবার প্রমাণ করছে, যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং ইচ্ছা শক্তিরও। শত্রুর অত্যাধুনিক ট্যাঙ্ক, ড্রোন বা বিমান প্রতিরোধ করা সহজ নয়, তবুও প্রতিটি হামলার ভেতর দিয়ে তারা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে, গাজা হার মানে না। গাজার মাটিতে অগাস্টের আকাশ, ভোরের নিস্তব্ধতা। ঠিক তখনই যেন বাজ পড়ে যায়। খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের এক শিবির হঠাৎ করেই কেঁপে ওঠে। সুড়ঙ্গের অন্ধকার গলিপথ থেকে আলোয় বেরিয়ে আসে 18 জন আল কাসাম যোদ্ধা। গর্জন তোলে মেশিন গান, ধ্বংস ডেকে আনে রকেট চালিত গ্রেনেড। আর সেই মুহূর্তেই শুরু হয় গাজার ইতিহাসের এক অনিবার্য নাটক, এক মহাকাব্যিক আকস্মিক আক্রমণ। এ যেন আগুনের বৃষ্টি। ইস্পাতের মেরকাভা 4 ট্যাঙ্কগুলো লক্ষ্য করে ছুটে যায় সুয়াদ বিস্ফোরক। আঘাত হানে আল ইয়াসিন 105 শেল, যেন ইসরায়েলি অস্ত্রের অহংকার ভেঙে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসে প্রতিটি গুলি, প্রতিটি গোলা। আশপাশের ভবন, যেখানে আশ্রয় নিয়েছিল ইসরায়েলি সেনারা, সেখানেও হামলার ঝড়। কক্ষ থেকে কক্ষে, দেয়াল থেকে দেয়ালে আল কাসামের যোদ্ধারা ঢুকে পড়ে। হাত বোমা, হালকা অস্ত্র, মেশিন গান, প্রতিটি শব্দই যেন প্রতিশোধের প্রতিধ্বনি। তারপর সেই দৃশ্য, এক ফিলিস্তিনি যোদ্ধা নিজের শরীরকে বানিয়ে নিলেন বিস্ফোরণের অগ্নিবাণ। ইসরায়েলি সৈন্যদের মাঝে ঢুকে আত্মাহুতি দিলেন। হামাস বলছে এতে বহু সেনা নিহত বা আহত হয়েছে। আরেক যোদ্ধা স্নাইপারের গুলিতে মেরকাভা ট্যাঙ্কের একজন কমান্ডারকে নামিয়ে দেয়, যেন প্রতিটি গুলি ঘোষণা করছে, আমরা থামব না। ঘন্টার পর ঘন্টা চলতে থাকে যুদ্ধ। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও নজর রাখে হামাসের নজরদারি। যেন প্রতিটি মুহূর্তই ছিল পরিকল্পিত, প্রতিটি পদক্ষেপে ছিল প্রতিরোধের এক একটি অধ্যায়।
ইসরায়েলি সেনারা বলছে সকাল ৯টার দিকে সুড়ঙ্গ থেকে বের হয়ে এলো ১৫ থেকে ১৮ জন যোদ্ধা, মেশিনগান আর আরপিজি হাতে। প্রথম ধাক্কায় কিছু যোদ্ধা শিবিরে ঢুকে পড়ে, কফির ব্রিগেডের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যায়। তাদের দাবি হামাসের উদ্দেশ্য ছিল সেনাদের অপহরণ। তবে বিমান হামলায় অন্তত ১০ জন যোদ্ধা নিহত হয়, বাকিদের মধ্যে ৮ জন আবার সুড়ঙ্গে ফিরে যায়। ইসরায়েলি সেনাদের বক্তব্য কেবল ৩ জন সৈন্য আহত হয়েছে। ইসরায়েল আকাশ স্থল সমন্বিত প্রতিরোধ গড়ে তোলে। কফির ব্রিগেডের সেনারা ট্যাঙ্ক দিয়ে চারপাশ ঘিরে ফেলে, আকাশ থেকেও ফেলা হয় বোমা। পরে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ২ জন হামাস যোদ্ধার নিথর দেহ। আরেক ফুটেজে ৭৪ জন সাজোয়া ব্রিগেডের ট্যাঙ্ক ধেয়ে যাচ্ছে এক রকেট হাতে যোদ্ধার দিকে। দাবির ভিন্নতা, সত্যের ধোঁয়াশা। হামাস বলছে আমরা বহু সেনাকে শেষ করছি, ইসরায়েল বলছে মাত্র ৩ জন আহত। সংখ্যা আলাদা, দাবি আলাদা, কিন্তু বাস্তবের ছবি একটাই। খান ইউনিসের এই সকাল গাজা যুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় হয়ে রইল। এ যেন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সুড়ঙ্গ থেকে শুরু, আগুনের ঝড়, আত্মা হুতি আর রাঙা প্রতিরোধ। গাজার আকাশে ধোঁয়া উঠলেও স্পষ্ট হয়ে যায় একটাই সত্য, হামাস থেমে নেই, থামবেও না। ড্রোন মিসাইলের ঝড়ে কেঁপে উঠল ইসরায়েল, হুথিদের চমকপ্রদ শক্তি প্রদর্শন। রাতের অন্ধকারে হঠাৎ করেই বেজে ওঠে সাইরেন। তেল আবিব থেকে শুরু করে মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে আতঙ্কের ছায়া। কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও এমন এক শক্তি প্রদর্শন করল যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিভ্রান্ত করে দিল। ড্রোনের আক্রমণের পর এবার আকাশে ছুটে যায় এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়ঙ্কর মুহূর্ত। নামার সময় মাঝ আকাশেই ভেঙে যায় ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনী একের পর এক ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়ে তার টুকরোগুলো ধ্বংস করার চেষ্টা করে। কয়েকটি টুকরো মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় গিয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এ যেন শুধু এক টুকরো ছবি। পুরো নাটকীয় ঘটনাটি শুরু হয়েছিল তারও আগে, যখন ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণ আকাশে ঢুকে পড়ে। প্রতিরক্ষা ব্যবস্থা বারবার চেষ্টা করেও একবারে তা নামাতে পারেনি। কয়েক দফা লড়াইয়ের পর অবশেষে ভূপাতিত করা হয় সেই চালকবিহীন ড্রোন। তার আগেই গাজার সীমান্ত ও মিশরের কাছাকাছি এলাকায় বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন। হামলার পরই ইয়েমেনে উত্তাল জনসমুদ্র। হাজার হাজার হুথি সমর্থক রাইফেল হাতে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েল বিরোধী স্লোগান তুলছিল। সেই সমাবেশের ঠিক পরপরই হামলা চালিয়ে বিশ্বকে বার্তা দিল হুথিরা, আমরা আছি, আমাদের শক্তি থেমে নেই। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন, প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করেছে। আমাদের লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। আমরা বিভ্রান্তি তৈরি করেছি, মিলিয়ন মিলিয়ন ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়েছে। তিনি আরও দাবি করেন, শুধু ক্ষেপণাস্ত্র নয়, তেল আবিব ও আশকেলনের সামরিক ঘাঁটিতে 2টি ড্রোনও নিক্ষেপ করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 2023 সালের নভেম্বরে প্রথম ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায় ইয়েমেনের হুথিরা। এরপর থেকে আকাশপথে যেন এক নতুন যুদ্ধের সূচনা হয়েছে। 2025 সালের জানুয়ারিতে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির সময় আক্রমণ থেমেছিল বটে, কিন্তু ততদিনে তারা ইসরায়েলের দিকে ছুঁড়েছে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এরপর আবারও মার্চ মাসে যখন আইডিএফ গাজায় হামলা জোরদার করে, তখন থেকে হুথিদের পাল্টা আক্রমণ আরও তীব্র হয়। সর্বশেষ হিসাবে তারা 71টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত 23টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে কয়েকটি ব্যর্থ হলেও বাকিগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় এক অপ্রতিরোধ্য চাপ তৈরি করেছে। এই ঘটনাগুলো শুধু হামলা নয়, এ যেন বার্তা। ইয়েমেনের ভগ্নদশা ভূমি থেকে উঠে আসা এক বিদ্রোহী শক্তি আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে ইসরায়েলের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর রাষ্ট্র বারবার বাধ্য হচ্ছে সতর্ক সংকেত বাজাতে। প্রশ্ন জাগছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে আর কতটা দূর পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে? নিশ্চিত উত্তর কেউ জানে না। তবে এটা স্পষ্ট, হুথিদের শক্তি এখন শুধু ইয়েমেনেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে।